প্রতি বছরের মতো এবারও গরমের ছুটিতে কিছুদিনের জন্য নিজ গায়ে ফিরবেন বিশ্বেশ্বর দত্ত। এমনিতেই আজ অফিসের কাজে খুব দেরি হয়ে গিয়েছে। শেষে যখন বেরোবেন ঠিক তখনই দরজার সামনে প্রণয়বাবু হুড়মুড়িয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন। তাকে নিয়ে হইহুল্লোড়ে আরও খানিকটা সময় নষ্ট হলো। অবশেষে বাইরে নেমে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হাত ছেড়ে যেন বাঁচলেন। গ্রামের বাড়ি এখান থেকে বেশ দূরে। বিশ্বেশ্বর দত্তর অবশ্য পার্সোনাল মোটর বাইক আছে, তাতেও ঘন্টা চারেক তো লাগবেই। হাত ঘড়িতে দেখলেন 8:30 বাজে। ইস, বড্ড দেরি হয়ে গেল, এখন যেতে যেতে অনেক রাত হবে ভাবলেন তিনি। শহর থেকে বের হলেই কেমন যেন একটা গা ছমছম পরিবেশ। পাশেই যে একটা মশফল শহর রয়েছে বোঝাই যায় না। অবশ্য অসীপুরকে এখন আর মশফল বলা চলে না। বিশ্বেশ্বর দত্ত এখন অবশ্য ঘণ্টাখানেকের পথ চলেও এসেছেন। হাইওয়ে ধরে চারপাশের পরিবেশটা হঠাৎই যেন ঠান্ডা হয়ে এসেছে। চারপাশের দুপাশে এতক্ষণ যে বাড়িঘর ছিল তাও আর নেই, তার বদলে এখন শুধুই জঙ্গল। বাইকের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা পর্যন্ত যাচ্ছে না। বিশ্বেশ্বরবাবুর কেমন যেন গা ছমছম করছে। আরও কিছু দূর যাওয়ার পর কেমন একটা উটকো পচা গন্ধ নাকে ভেসে এলো। মাংস পচা গন্ধ যেমন হয় ঠিক তেমনই। জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার মরে পড়ে আছে। বিশ্বেশ্বরবাবু অতটা না ভেবে এগিয়ে গেলেন। যতই সামনে এগোচ্ছেন অরণ্য ততই গহীন হচ্ছে। তার অবশ্য এ পথের নারী নক্ষত্র সব কিছুই জানা। সামনেই একটা ইউটার্ন আছে। এমন সময় তার মনে হলো আরও একটা বাইক পিছু পিছু আসছে। আসলেই কি? ঝট করেই বাইক থামিয়ে পেছনে ঘুরে তাকালেন। না, কিছুই নেই। মনের ভুল ভেবে হয়তো আবার চলতে শুরু করলেন। এইবার যেটা শুনলেন এবং দেখলেন তা মোটেও মনের ভুল নয়। কে যেন কানের খুব কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এই বিশু, একটু থাম না ভাই। একবার নয়, 3 বার একই আবার শুনতে পেল। বাইক চলন্ত, অথচ শব্দটা এত কাছ থেকে আসছে যেন পেছনের সিটে বসে কেউ কথা বলছে। হঠাৎই তার মনে পড়ল বিশু নামে তো কেবল তাকে কলেজের বন্ধুরাই ডাকত। আবার বাইক থামালেন। এইবার তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তার বাইকের পেছনে বসা তারই কলেজ বন্ধু অমল। আরে অমল, তুই কোথা থেকে উঠলি আর এত রাতে কিভাবে? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন বিশ্বেশ্বর দত্ত ওরফে বিশু দত্ত। ঘোর এখনো কাটেনি। হঠাৎ আরেকটা কথা মনে পড়তেই পিলেটা চমকে পেটের মধ্যে সিধিয়ে গেল। মেরুদণ্ড বেয়ে একটা শীতল হিমস্রোত বয়ে গেল। মাস 2 আগেই তিনি খবর পেয়েছিলেন যে মোড়ে একটা দুর্ঘটনায় অমল গুরুতর আহত হয় এবং হুতুমপুর জেনারেল হাসপাতালে মারা যায়। কথাটা মনে করেও তখনই বললেন না বন্ধুকে, আরে তুই যখন মাঝ রাস্তায় বাইক থামালি তখনই তো উঠলাম, দেখতে পেলি না? বললেন অমলবাবু। এর উত্তর বিশু বাবু হা হা করে দিলেন। কোথায় যাবি তুই? আবার প্রশ্ন তার। এই তো তোর সাথে গায়ে যাব আর কি। অমলবাবু তরিতে জবাব। বিশুবাবু বাইক স্টার্ট দিতে যাবেন এমন সময় তার খেয়াল হলো এ কোন রাস্তায় ঢুকে পড়েছেন তিনি। এ তো গায়ে যাওয়ার রাস্তা নয়। তবে অমলবাবু যেন তার কথাটা বুঝতে পেরেই বললেন, ও হে বিশু, সামান্য পথভ্রম হয়েছে তোমার, তবে খানিকটা সামনে গেলে হাইওয়ে পেয়ে যাবে। বিশুবাবু বন্ধু সমেত আবার চলতে শুরু করলেন। যেতে যেতে মনের মধ্যে উসখুস করতে থাকা সেই দুর্ঘটনার কথা পড়েই ফেললেন। অমলবাবু ক্ষণিক চুপ থেকে পর মুহূর্তেই হো হো করে হেসে বললেন, তুমি তাই শুনেছিলে বুঝি? অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল বটে, তবে মারা আমি যাইনি। যা শুনেছ ভুল শুনেছ। অমলের কথাটা প্রথমে বিশ্বাস হলো না বিশুবাবুর, কিন্তু না, বিশ্বাস করে আর উপায় কি? অমল তো তার পেছনেই বসে আছে। এতক্ষণ কথা বলতে বলতে বিশুবাবু খেয়ালই করেনি যে আসলে তিনি জঙ্গলের ভিতরে পায়ে চলা পথ দিয়ে বাইক চালাচ্ছেন এবং হাইওয়ের দিকে উল্টো দিকে গহীন অরণ্যের পথে এগোচ্ছেন। কিন্তু অমল যে বলল সামনেই হাইওয়ে, তবে কি ও মিথ্যা বলল? আচ্ছা অমল,
এ কোথায় যাচ্ছি আমরা? অমলবাবু গম্ভীর গলায় শুধুমাত্র একটি কথাই বললেন, সামনে গেলেই দেখতে পাবি। বনের ভিতর থেকে একটা ঠান্ডা ঝিরঝিরে বাতাস বইছে। বিশ্ববাবুর প্রচণ্ড ভয় করছে। অমল পেছনে থাকা সত্ত্বেও কি এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। খানিকক্ষণ এসব আজে ভাবতে ভাবতে ভাবতেই কখন যে একটা প্রাসাদের সামনে এসে পড়েছেন টেরই পায়নি। এই থাম থাম! অমলের কথায় ঘোর ভাঙল বিশুবাবুর। সামনে এক বিশাল 3 তলা অট্টালিকা। রাতের জোছনার আধো অন্ধকারও স্পষ্ট দেখা যাচ্ছে। মান্ধাত্তার আমলের বাড়ি। সামনের গেটটা মরিচা ধরে ভেঙে পড়েছে। সম্মুখে বেশ লম্বা পায়ে চলা পথ, নুড়ি বিছানো। এ কোথায় নিয়ে এলি ভাই? বাড়ির পথটাকে এই পুরনো প্রাসাদের সামনে নিয়ে এলি কেন? চল না ভেতরে, গেলেই দেখতে পাবি। আবারও সেই গম্ভীর গলায় বললেন অমলবাবু। বিশুবাবু প্রথমটাই বেশ ইতস্তত করলেও বন্ধুর অনুরোধে যেতে সম্মত হলেন। নুড়ি বিছানো রাস্তার একপাশে রাখলেন বাইকটা। পুরো বাড়িটাতে কোনো আলো জ্বলছে না। অন্ধকার করিডোর পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন অমলবাবু। দরজা একটু ধাক্কা দিলেন। ক্যাশ করে দরজাটা চিৎকার দিয়ে খুলে গেল। আর ভেতরে বিশুবাবু যা দেখলেন তাতে তার আরেকবার মূর্ছা যাওয়ার পালা। বাইরে থেকে দেখা যাচ্ছিল ভেতরে কোনো আলো নেই, কিন্তু এ কি? এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। অনেক লোকজন, সবাই যে যার মতো আনন্দ করছে। নিচতলার বিশাল এক ড্রয়িং রুমে। এরকম ঘর কেবলমাত্র কোনো রাজপ্রাসাদেই দেখা যায়। ঘরে ঢুকে প্রথমে অমলবাবু তার বন্ধুকে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিলেন। আসলে বিশ্বেশ্বর কাউকেই চেনেন না, অথচ অমলকে প্রায় সবাই চেনে। ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগলো বিশুবাবুর। 20 মিনিট তিনি ঘরের কোণে একটা সোফায় বিশ্রাম নিলেন। এমন সময় হঠাৎই তার কেমন যেন মনে হলো সময়টা দেখা দরকার। কটা বাজে আর কি, বেশিক্ষণ তো আর থাকা যাবে না। হাত ঘড়ির দিকে তাকালেন, কিন্তু এ কি, ঘড়িটা তো 10টা বেজে থেমে আছে। অথচ তিনি তো গত পরশু নতুন ব্যাটারি লাগিয়েছেন। তাহলে এত তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে গেল? কে জানে বাবা, আজকাল কোম্পানিগুলো এত বাজে হয়ে গেছে। এসব কথা ভাবতে ভাবতেই তার চোখ গেল ঘরের দেওয়ালের দিকে। বিশুবাবু গুনে দেখলেন ঘরের প্রত্যেকটা দেওয়ালে 8টা করে দেওয়াল ঘড়ি। নানান রকমের, নানান আকৃতির, নানান রঙের। কি অদ্ভুত! এতগুলো ঘড়ি, জীবনে এত ঘড়ি একসাথে দেখেননি তিনি। প্রত্যেকটা ঘড়িই সচল এবং একই সময় দিচ্ছে। 1 মিনিটও হেরফের নেই। বিশুবাবু সবগুলো ঘড়ি আবার মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। সবগুলোতেই এখন 10:30 বেজেছে। এমন সময় কোথা থেকে অমল এসে বলল, কি হে বিশু, শরীর টরীর খারাপ করছে নাকি? না, আর কতক্ষণ থাকবো বলতো? সময় তো অনেক হলো, এখন বেরোই চলো, বললেন বিশুবাবু। আজ রাতে আর তোমার যাওয়া হবে না, নরম গলায় বললেন অমলবাবু। মানে কি? আজ রাতে যাব না মানে? কখন যাব? আর তাছাড়া এই রাত বিরাতে অন্য লোকের বাড়িতে থাকাটা কি ঠিক হবে বল? বলেই বিশুবাবু যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। যা বলছি তাই কর, চলো আমার সাথে। তোমার জন্য থাকার ঘরের ব্যবস্থা করা হয়েছে। অমলবাবু ধীর, শান্ত এবং অতিশয় ধূর্ত গলার জবাব। কিন্তু কোথায়? আবার প্রশ্ন বিশুবাবুর। 3 তলায়, চলো আমার সাথে। আর শোনো, সোজা নিচের দিকে তাকিয়ে হাঁটবে, এদিক সেদিক তাকাবে না। অমলবাবুর সাবধানী ফিসফিসানি। ঘরের এক কোণে একটা সিঁড়ি, খুব সরু, একজন লোক একসাথে উঠতে পারে। বিশুবাবু আরেকবার পুরো ঘরটাই চোখ বুলিয়ে নিলেন। লোকজন এমন একটা স্থানে জটলা বেঁধেছে, একটু খেয়াল করে দেখেই বিশুবাবুর বুঝতে বাকি রইল না যে এক বিয়ের অনুষ্ঠান। অমলের খোঁচায় সম্বিত ফিরে এলো তার। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। ঘোরানো সিঁড়ি। 2 তলা ক্রস করার সময় বিশুবাবু আর চোখে তাকিয়ে দেখলেন সেখানে দেওয়ালেও অনেকগুলো ঘড়ি। লম্বা করিডোরে নীল আলো জ্বলছে। অমল দ্রুত চলাতে বিশুবাবু এর বেশি কিছু দেখতে পারলেন না। খুব শীঘ্রই 3 তলায় চলে এলেন। এখানেও 2 তলার মতো লম্বা করিডোর এবং এই দেওয়ালগুলোতেও হরেক রকমের ঘড়ি। এত ঘড়ি কেন? ঘড়ির যেন মহামারী লেগেছে।
অবশেষে অমল তাকে নিয়ে এলো শেষ প্রান্তের একটা ঘরের সামনে। দরজা ভেজানো, সামান্য ঠেলা দিতেই খুলে গেল নিঃশব্দে। এই হলো তোমার ঘর, খিদে পেয়েছে নিশ্চয়ই, বসো, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি বলে চলে গেল অমল। মাঝারি সাইজের ঘর, ঘরের টিউবলাইটের সাদা আলো জ্বলছে। খুব পরিপাটি করে সাজানো ঘরখানি। দেওয়ালের পলেস্তারা জায়গায় জায়গায় খসে পড়েছে। একটি মাত্র খাট, টেবিল, চেয়ার ও আলমারি রয়েছে। তবে আরেকটি জিনিস বিশুবাবুর দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করল। এই ঘরের দেওয়ালের ঘড়ি ঝোলানো, তবে 4 দেওয়ালে 4টা ঘড়ি। তাদের মধ্যে একটার আকৃতি তুলনামূলক একটু বড়, বাকি 3টের আকৃতি একই রকম, তবে রং আলাদা। একটা হলুদ, একটা নীল, একটা সাদা, এবং বড় ঘড়িটা উজ্জ্বল লাল রঙের। এর মধ্যেই অমল খাবার নিয়ে এলো এবং টু শব্দটি না করে খাওয়া শেষ হলে থালাবাটি নিয়ে চলে গেল। একটু পরে আবার ফিরে এসে বলল, দরজা ভেতর থেকে লাগিয়ে দিও, আর হ্যাঁ, রাতে যাই হোক দরজা খুলবে না, কাল দেখা হবে। এরপর উত্তরের অপেক্ষা না করেই চলে গেল। বিশুবাবু দরজায় খিল লাগিয়ে দিয়ে বিছানায় শুলেন। খাবারটাও বেশ ভালোই হয়েছে, কিন্তু ঘুম আসছে না। কী সব চিন্তায় যেন ডুবে গেলেন। আচ্ছা, এই অচেনা অজানা একটা বাড়িতে কি তার রাত যাপন ঠিক হচ্ছে? তাও আবার বিয়ে বাড়ি, নেমন্তন্ন ছাড়া। আর হঠাৎই অমল তাকে তুমি সম্বোধন করছে কেন? অবশ্য একেবারে লাভ হয়নি যে তা নয়, ভালো খাবার দাবার খেয়েছে, ঘুমাবার জায়গাও দিয়েছে। এত রাতে ড্রাইভিং করার চাইতে কাল সকালে যাওয়া ভালো নয় কি? সেদিন মাঝরাতে হঠাৎ বিশুবাবুর ঘুম ভেঙে গেল। কিসের যেন একটা চিৎকার, গলা ফাটানো তীক্ষ্ণ আর্ত চিৎকার, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। তারপর আবার চুপ, নিঃশব্দ রাতের অন্ধকার। বেড সুইচ টিপে আলোটা জ্বালালেন, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। ঘরের ভেতর কেমন যেন অস্বস্তিকর গরম অনুভব হচ্ছে। এই ঘরে বৈদ্যুতিক পাখা নেই। বিছানা থেকে উঠলেন, তারপর ডান দিকের জানালাটা চিটকিনি নামিয়ে দিলেন। আর তারপরই এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ল। দেখলেন প্রাসাদ থেকে খানিকটা দূরেই একটা নদী। রাতের জ্যোৎস্নার আলোয় নদীর জল খাঁটির রূপোর মতো চকচক করছে। 2-4টে খেজুর, নারকেল আর সুপারি গাছ রয়েছে তীর ঘেঁষে। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে। সেই হাওয়া বিশুবাবুর মন প্রাণ একেবারে জুড়িয়ে দিল। বাতাসের হুহু শব্দের সাথে আরেকটা কি শব্দ আসছে না? হ্যাঁ, ঠিক তাই, কেউ যেন এই গভীর রাতে করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। বিশুবাবু ততক্ষণ মন্ত্রমুগ্ধের মতো জানালার পাশে দাঁড়িয়ে সেই সুর শুনছিলেন জানি না। হঠাৎ বড় ঘড়িটায় ঢং ঢং করে 2টো বাজল। ঘোর কেটে গেল বিশুবাবুর। জানালাটা খোলা রেখেই বিছানায় গা এলিয়ে দিলেন। সকালবেলা ঘুম ভাঙল কি এক অদ্ভুত পাখির ডাকে। এমন পাখির ডাক তিনি জীবনে কখনো শোনেননি। সকালের রোদ্দুর পূব দিকে সেই খোলা জানালাটার দিয়ে গায়ে এসে পড়েছে। বিশুবাবু আবার সেই জানালাটার পাশে গিয়ে দাঁড়ালেন। এ যেন এক রূপসী নারী। আসলে বাংলার রূপ দেখা যাচ্ছে বাইরে। কাল রাতের দৃশ্যের চাইতে এখনকার দৃশ্য অনেকটাই আলাদা। প্রাসাদের পিছনে বাগান, বাগানে কত রকমের জানা অচেনা ফুল গাছ। কোনো কোনো ফুলের নাম বিশুবাবু নিজেও জানেন না। কাল রাতের সেই খেজুর, নারকেল গাছগুলো ঠায় দাঁড়িয়ে, আর তারই শেষ প্রান্তে নদীর ঘাট। কিন্তু আশ্চর্যজনক হলো ঘাটের বা পাশের নারকেল গাছটা একটা সাইনবোর্ড লাগানো, আর তাতে গোটা গোটা অক্ষরে লেখা পদ্মার শেষ ঘাট। তবে তো নদীটা পদ্মা। এসব দৃশ্য যখন দেখছিলেন তখন দরজায় টোকা পড়ল। বিশুবাবু দরজাটা খুলে দিলেন। দেখলেন অমলবাবু হাতে খাবারের থালা নিয়ে। কী রে অমল, কখন যাব আমরা? জিজ্ঞেস করলেন বিশুবাবু। তারপর বিশুবাবু তার প্রিয় বন্ধুর কাছ থেকে এমন একটি জবাব পেলেন যা তিনি কখনো আশা পর্যন্ত করেননি। সেই উত্তরটা হলো, বিশু, এখনও বুঝতে পারোনি? তুমি আসলে বন্দি, সময়ের মায়াজালে বন্দি। পৃথিবীতে এমন লোক 100 কোটিতে একটা। তুমিও সেই দুর্ভাগ্যেরই একজন। প্রতি 100 বছরে একজন করে লোক এই ফাঁদে পড়ে। আমি অবশ্য বন্দি নই। এখানে যারা আছে তাদের দেখাশোনার দায়িত্ব আমার। তুমি হলে আমার সংগ্রহের প্রথম ব্যক্তি। আরও 6 জন আছে এই বাড়িতে। তারা তো কবেই মারা গেছে, তবু তাদের আত্মা বন্দি আছে এখনো।
শেষের কথাগুলো প্রায় ফিসফিসিয়েই বললেন অমলবাবু। বিশুবাবুর কান ও মাথার পেছন দিকটা ভয়ানক গরম হয়ে উঠেছে। কোনো উত্তেজনাকর খবর শুনলে বরাবরই তার এমনটি হয়। অমলবাবু খাবারের থালাটা টেবিলের ওপর রেখে নিঃশব্দে প্রস্থান করলেন। বাইরে থেকে তালা লাগানোর আওয়াজ হলো। বিশুবাবুর বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এই বুঝি কেঁদে ফেলবেন। তবু মনকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করলেন। যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখাটা সব চাইতে বুদ্ধিমানের কাজ। খেতে মন চাইছে না, এমন কথা শুনলে কি কারোর খাওয়ার হুঁশ থাকে? কিন্তু না খেলে তো আরও ক্লান্ত হয়ে যাবেন ভেবে খেয়ে নিলেন। তারপর আবার সেই জানালাটার পাশে গিয়ে দাঁড়ালেন। নদীর জলে সকালের রোদ্দুর সোনালির রূপ দিয়েছে, কুলকুলো ধ্বনি শোনা যাচ্ছে। এমন সময় বিশুবাবুর মনে হলো জানালা দিয়ে পালানো যায় না। জানালার গড়াত ধরে প্রাণপণ টানাটানি করছেন, বৃথা চেষ্টা। শুধু শুধু গড়াদের মরিচার ঘষায় হাতটা খানিকটা কেটে গেল। দুফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। শার্টের হাতটার একটু অংশ ছিঁড়ে বেঁধে দিতে তাতে। 2 রাত 2 দিন কেটে গেল। দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। গত 2 রাত ভালো ঘুম হয়নি। মাঝরাতের পরপরই শুরু হয় তীক্ষ্ণ স্বরে কান্না। একজন নয়, বেশ কয়েকজন যেন একসাথে কাঁদছে। বিশুবাবুর মনে হচ্ছে এরকম আর কয়েকদিন চললে তিনি নির্ঘাত পাগল হয়ে যাবেন। আজ বিকেলে তিনি যখন জানালার পাশে দাঁড়িয়েছিলেন তখন হঠাৎই তার খেয়াল হলো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এরকম নৌকা তো তিনি জীবনে কখনো দেখেননি। নৌকার সামনের অংশটা চিড়িয়াখানায় দেখা ময়ূরের মতো, দুধারে অনেকগুলো বৈঠা। তৎক্ষণাৎ তার একটা কথা মনে পড়ে গেল, তবে কি এ নৌকা ময়ূরপঙ্খী নৌকা? কিন্তু একালে তো সারা বাংলায় একটি ময়ূরপঙ্খী নৌকা আছে বলেই তো মনে হয়। রাজা মহারাজারা এই ধরনের নৌকা ব্যবহার করতেন। রাত 10টায় অমলবাবু যথারীতি এলেন খাবারে নিয়ে। বিশুবাবু অমলের হাতটা ধরে বসলেন খাটের ওপর। আচ্ছা অমল, তুই আমাকে পুরো ঘটনাটা একটু খোলসা করে বলতো, নইলে আমি পাগল হয়ে শেষে মরে যাব। বিশুবাবুর করুণ অনুরোধ। মরে তো তুমি এমনিতেও যাবে, তবে তার আগে পুরো কাহিনী তো জেনে যাও। আর তাছাড়া আমি আজ রাতে চলে যাব, তারপর নতুন লোক আসবে। অমলবাবু তার কাহিনী শুরু করলেন। প্রথমেই বলে রাখি, তুমি যা শুনেছিলে সেটাই ঠিক। সেই দুর্ঘটনায় আমি সত্যিই মারা গিয়েছিলাম, কিন্তু তোমার কাছ থেকে সেটা চেপে গেছি, কারণ সেটা জানলে তোমাকে এখানে আনতে পারতাম না। পুরো পৃথিবী থেকে কিছু মৃত আত্মাকে বেছে নেওয়া হয় তোমাকে মতো লোকেদের ধরে আনার জন্য। আগেই বলেছি, তুমি সময়ের ফাঁদে আটকা পড়েছ। একটা নির্দিষ্ট সময় তোমাকে এই ঘরে বন্দি থাকতে হবে, আর সেটা হলো 100 বছর। ঠিক 100 বছর পর তোমার মুক্তি, আর অন্য কোনো এক অভাগার অন্তর্ভুক্তি। ততদিনে তুমি জীবিত থাকবে কিনা সন্দেহ। না থাকলেও তোমার আত্মা অন্তত 100 বছর বন্দি থাকবে। এই বন্দিশালা থেকে আগে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? অসহায়ের মতো প্রশ্ন করল বিশুবাবু। উপায় একটা আছে বলে কি, তবে যে উপায় বড় কঠিন উপায়। অকাল মৃত্যুও হতে পারে। আর জানো তো, জীবিত থাকার চাইতে আত্মা হয়ে বন্দি থাকা অনেক বেশি কষ্টের। গম্ভীর গলায় জবাব দিলেন অমলবাবু। হোক না কঠিন, যে কোনো ঝুঁকি নিতে আমি রাজি। তবু বল না সে উপায়, প্রাণপণ চেষ্টা করব আমি। কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন বিশুবাবু। অমলবাবু বললেন, এ বাড়িতে এসে নিশ্চয়ই তুমি খেয়াল করেছ যে অনেকগুলো ঘড়ি রয়েছে এখানে সেখানে। ওগুলোর মধ্যে একটা ঘড়ি সব চাইতে বড়, সেটার রং কালো, ডায়ালগুলো লাল। ঘড়িটার ঠিক পেছনের দেওয়ালটা গাঢ় নীল। সেটা আসলে একটা সিন্ধুক। নীল জায়গাটায় ডান হাতের 5টা আঙুল রাখলেই খুলে যাবে সেটা। তার ভিতরে আছে আরেকটা সাদা রঙের ঘড়ি। কেউ যদি সেই সাদা ঘড়িটা কোনোভাবে বন্ধ করে দিতে পারে, তবে থেমে যাবে এই বাড়িতে চলা সমস্ত ঘড়ির খেলা। কিন্তু ঝামেলা হলো সবচাইতে বড় ঘড়ি যে কোনটা সেটা নির্ণয় করা দুষ্কর। অমলের কথা শেষ হতে না হতেই বাইরে করিডোরে একজোড়া জুতোর শব্দ। দ্রুত পদে এগিয়ে আসছে। অমলের চোখে মুখে ভয় আর আতঙ্ক। তিনি বললেন, আমার সময় বুঝে ফুরিয়ে এলো, ও চলে এসেছে, আমাকে নিয়ে যাবে এখনই। বিশুবাবু একটা শেষ কথা জিজ্ঞেস করলেন, এ ঘর থেকে বাইরে বের হব কিভাবে? ঘড়িটা তো বাড়ির যে কোনো জায়গায় থাকতে পারে। এমন সময় সশব্দেই ঘরের দরজা খুলে প্রবেশ করলেন একজন সন্ডা টাইপের লোক।
পরনে কালো আলখাল্লা, চোখ দুটো ভাটার মতো জল জল করছে। অমূল্যবাবুর হাত ধরে হ্যাকচা টান দিল সে, তারপর টেনে হেসড়ে নিয়ে যেতে লাগলো তাকে। যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভাঙা গলায় তিনি দুবার বললেন, আংটি আংটি। পরক্ষণে বাইরে থেকে দরজার তালা লাগানোর শব্দ, তারপর সব চুপ, সব নিস্তব্ধ। বাইরে একটা ঝিঝি পোকাও ডাকছে না। টিউবলাইটের আলোটা কেমন যেন ফিকে হয়েছে। বিশুবাবু খাবার খেয়ে নিলেন, তারপর বিছানায় শুয়ে পড়লেন, বাতিটা নিভিয়ে দিলেন। চাঁদের আলো খোলা জানালা দিয়ে ঘরে এসে ঢুকেছেন, সাথে ঠান্ডা হাওয়া। ঘড়িতে 11টা বাজলো। সঙ্গে সঙ্গে নিত্যদিনের মতো সেই মন মাথানো, প্রাণ জুড়ানো, করুণ সুরে বাঁশি বাজানোর শব্দ। এ কদিনে এসব তার গা সওয়া হয়ে গেছে। বাঁশির সুর শুনতে শুনতেই তিনি প্রতিদিন ঘুমিয়ে যান, কিন্তু আজ ঘুম আসছে না। অমলের কথাগুলো বারবার মনে পড়ছে তার। এসব ভাবতে ভাবতেই কখন যে 12টা বেজে গেছে টেরই পাননি। ঘড়িটার টানা ঢং ঢং করতে করতে জানিয়ে দিল সেটা। আর তার পরপরই শুরু হলো সেই অসহ্য বিরক্তিকর কান্নার শব্দ। কে বা কারা কাঁদছে সেটা জানা নেই। খানিকক্ষণ কানে বালিশ চাপা দিয়ে রাখলেন বিশুবাবু, কিন্তু এভাবে আর কতক্ষণ থাকা যায়? দম বন্ধ হয়ে আসে। বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, যদি সেই বাঁশির সুর শোনা যায়। কিন্তু না, বাঁশির শব্দ থেমে গেছে। রাতের পর্দা তার আপন গতিতে বয়ে চলেছে। নদীর ঘাটে সেই ময়ূরপঙ্খীটা এখনও আছে। বিশুবাবু ভাবছেন, ঘড়ির খেলা বন্ধ করা তো পরের ব্যাপার, আগে এই ঘর থেকে তো বের হওয়া চাই। অমলের শেষ কথাগুলো তার কানে এখনও বাজছে, আংটি আংটি। কিন্তু কিসের আংটি, কার আংটি, আর সেটাও বা কোথায় পাওয়া যাবে? এসব প্রশ্ন মাথার ভেতরে সব কল কবজাগুলো আরও গোলমাল করে দিচ্ছে। এমন সময় ঘরের ভেতরে একটা চাপা হিসির শব্দটা যেন বিশুবাবুর ঠিক পেছন থেকে আসছে। আস্তে আস্তে তিনি ঘুরে দাঁড়ালেন। এরপর দেখলেন আরেকটা হা হিম করা দৃশ্য। তার সামনে ফনা তুলে আছে একটা বিশাল গোখরো, হাত পাঁচেক তো হবেই। বিশুবাবুর থেকে সেটা 4 ফুট মাত্র দূরে, যে কোনো সময় ছোবল মারবে। বিশুবাবু পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এছাড়া তার আর কিছু করার নেই। এইভাবে সময় কাটছে। প্রত্যেকটা সেকেন্ড যেন ঘন্টা হয়ে গেছে। সাপটাও না ছোড়বান্দা, এমন ভাব যেন নড়লেই ছোবল দেবে। বিশুবাবুর পা টন টন করছে, হাঁটু দুটো কাঁপছে, মাথার পেছন দিকটা ভয়ানক গরম হয়ে উঠেছে। আপাত মস্তক দরদরিয়ে ঘাম ঝরছে। আরও কিছুটা সময় গেল। এমন সময় বাইরের সেই বাঁশির শব্দ। অমনি সাপটা আস্তে আস্তে পেছন ফিরে দেওয়াল বেয়ে ওপরে উঠে গেল। তারপর সেই বড় লাল ঘড়িটার পেছনে গিয়ে লুকালো। দেয়ালের পলিস্তারা জায়গায় জায়গায় খসে পড়েছে, তাতে ওর সুবিধাই হয়েছে। সারা রাত বাবুর ঘুম হলো না। আংটির চিন্তা গভীরভাবে ভাবিয়ে তুলেছে তাকে। তার সাথে সর্প আতঙ্ক তো আছেই। শেষ রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল দরজার তালা খোলার চিকচিক শব্দে। প্রবেশ করলো এক নতুন লোক, অথবা নতুন প্রেতাত্মা, যাই বলা হোক। উঁচু লম্বা গরম, মাথায় ঝাঁকড়া চুল, পেটানো শরীর। দেখলেই মনে হয় জীবিত থাকাকালীন বেশ জাদ্রেল লোক ছিলেন। চোখ দুটো ভয়ঙ্কর রক্তাক্ত লাল, গায়ে ধূসরে চাদর জড়ানো। খাবারের থালাটা টেবিলের উপর রেখে হনহনিয়ে বাইরে চলে গেলেন। বাইরে থেকে তালা লাগানোর শব্দ। এই আবার কেমন লোক, নিজের নামটা পর্যন্ত বলল না। বিশুবাবু ভেবেছিলেন নতুন লোক বুঝি ভালোই হবেন, তবে একে দেখে তো সম্ভাবনা মাটিতে গড়াগড়ি খেল। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তবু সেই আংটির রহস্যের কিনারা হলো না। বিশুবাবু দেখলেন নদীর ঘাটে সেই ময়ূরপঙ্খীটা পাল তুলেছে, এখনই ছেড়ে যাবে। চিৎকার করে গলা ফাটিয়ে ডাকলেন, কিন্তু কোনো লাভ হলো না। নৌকা ঘাট ছেড়ে পাড়ি জমিয়েছে মাঝ দরিয়ায়। আজকের সূর্যটা একটু তাড়াতাড়ি ডুবল। ঝুপ করে চারিদিক অন্ধকার হয়ে এলো। আসলে বিশুবাবু টেরই পাননি সময় কিভাবে কেটেছে। তবে রাত নামতেই সময়ের ব্যাপ্তি যেন বেড়ে গেল। সময় আর কাটে না। একে তো মুক্তির চিন্তা, তার উপর যুক্ত হয়েছে আরেকে বিভীষিকা। কখন যে এই কালগোখরো বের হবে তা তিনি জানেন না। তবে এতক্ষণে তার মগজে একটা বুদ্ধির ঝিলিক খেলে গেল। আংটি হয়তো হতে পারে তার এ ঘর থেকে বেরোবার উপায়।
অমল সেই প্রশ্নের জবাবেই তো আংটির কথা বলেছিল, কিন্তু সে আংটি কোথায় পাওয়া যাবে? নাকি সেটা এই ঘরেই কোথাও লুকানো আছে? এমন অনেকে গল্পের বইতে পড়েছেন যে গুপ্তধন লুকানো থাকে ঘরের দেওয়ালের গুপ্ত গর্তে। এখানেও কি সেরকম? কে জানে, হতেও তো পারে। চেষ্টা করতে ক্ষতি কি? যেমন ভাবা তেমন কাজ। দেওয়ালের প্রত্যেকটা অংশ তর্জনী ও মধ্যমা দিয়ে ঠুকে ঠুকে দেখতে লাগলেন। এভাবেই চলল কিছুক্ষণ, কিন্তু কোনো আশার আলো দেখা গেল না। সবশেষে তিনি বিছানায় এসে বসলেন। ঘড়িতে 12টার ঘণ্টা বাজল। আবার সেই কান্নার শব্দ, আর তখনই সেই বিভীষিকাময় ঘটনাটা শুরু হলো। লাল ঘড়িটার পেছন থেকে হিসিস শব্দ করে নেমে আসে গোখরো। বিশুবাবু বিছানার উপর উঠে দাঁড়ালেন। সাপটা খাটের পাশটায় অযথাই ফোনা তুলে রইল। খাটের উপর উঠল না, এমন ভাব যেন নিজের নিশ্চিত শিকারকে দেখে শুনে রাখছে। যখনই প্রয়োজন পড়বে তখনই সে তার ভবলীলা সাঙ্গ করবে। বাইরে বাঁশির শব্দ আর নেই, সেটা তো একটু আগেই শেষ হয়ে গেল। সাপটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিশুবাবুর দিকে। চোখ দুটো গাঢ় হলুদ, সে তার চোখের মনি স্থির। বিশুবাবু হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছে, তার কান্না পাচ্ছে। ভয়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু তাতে তো কোনো ফল হবে না। ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন। 1টা বাজল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তার মস্তিষ্ক বড্ড ক্লান্ত। মনের অজান্তেই ধপাস করে পড়ে গেলেন খাটের ওপর। আর তখনই সাপটা কি এক ভয়ে দ্রুত বেগে তার বাসায় ফিরে গেল। বিশুবাবু বুঝতে পারেননি যে এমনটা কেন হলো, তবে একটু পরেই বুঝলেন সেটা। বাইরে সেই বাঁশির সুরটা যেন তার রক্ষা কবচ। গতকালও এই বাঁশির সুরেই পালিয়েছিলেন সাপটা। কে বাজাচ্ছে এই বাঁশি? নতুন আতঙ্ক যুক্ত হলো। তবে সাপটা বড় রহস্যজনক। গোখরো সাপ তো মাটির গর্তে থাকতেই পছন্দ করে, এটা তো দেওয়ালের গর্তে থাকে। বিশুবাবুর একবার ইচ্ছে হলো ঘড়িটা সরিয়ে দেখেন সাপটা কোথায় যায়, কিন্তু আবার ভাবলেন কাল সকালে দেখবেন পেটের ভেতরটা কেমন যেন করছে। আসলে সেই সকালের পর দানা পানি পেটে পড়েনি। নতুন লোক বড়ই বেয়ারা, ঠিকমতো খাবারটাও দেয় না। ক্লান্ত হয়ে শেষে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে কত সব আজে বাজে ভয়ানক স্বপ্ন দেখলেন। কেউ তাকে মেরে ফেলতে চাইছে, ধারালো এক ভুজালি নিয়ে এগিয়ে আসছে, খুব কাছে এসে পড়েছে। এমন সময় জোরালো এক চিৎকারে ঘুম ভেঙে গেল। জানালার কাছে সেই অদ্ভুত পাখিটার কান ফাটানো ডাক। সকালের মিষ্টি কোমল সূর্য পূব আকাশে উঁকি মারছে। ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসলেন। খিদেই তার সারা শরীর অবসন্ন। বিছানা থেকে উঠেই জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। আরে, সেই সাইনবোর্ড লাগানো গাছটা কই? পরক্ষণেই দেখলেন গ্রীষ্মের দক্ষিণা বাতাস উত্তাল পদ্মা, নদীর ভাঙন নিয়ে গেছে সেটা। দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। পদ্মা আরও উত্তাল হয়ে উঠেছে। তার জলের তীরে আছড়ে পড়ার শব্দ বাঘের গর্জনের মতো শোনাচ্ছে। একটু পরে শুরু হলো প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তবে 20 মিনিট পরই তা থেমে গেল। আর তখনই বাইরের দরজায় তালা খোলার শব্দ। সেই লোকটা খাবারের আরেকটা থালা হাতে, সেটা টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গেই বিশুবাবু বললেন, কাকু, আপনার নামটা কি? লোকটাকে কাকু বলার অবশ্য কারণ আছে। সে বিশুবাবুর থেকে যে বয়সে বেশ বড়, তার চেহারা দেখলেই বোঝা যায়। লোকটা বিশুবাবুর দিকে একবার ঘুরে তাকালো, তারপর নিঃশব্দে হেঁটে চলে গেল। বিশুবাবু অবাক ভঙ্গিতে তাকিয়ে রইলেন। খাবারের থালাটার দিকে চোখ ফেরাতেই পেটের ভেতরটা চো চো করে উঠল। গপাগপ খাবারটা খেয়ে নিলেন, যেন কতদিন কিছুই খাননি। তবে তিনি বুঝতে পারছেন যে আর কিছুদিন এখানে থাকলে তার খিদেটাও চলে যাবে। নিয়মিত খাবার না পেলে যা হয় আর কি। হঠাৎ রাতের সেই বুদ্ধিটা আরেকবার মাথায় খেলে গেল। ধীর পায়ে এগিয়ে গেলেন ঘড়িটার দিকে। লাল রংটা যেন চোখ পাকিয়ে দেখছে তাকে। সেটার উপর মাকড়সা তার শৈল্পিক জাল খুব যত্নের সাথে বুনেছে। ঘড়িটা আস্তে ধরে মাটিতে নামালেন। খুব ভারী, চাইলে বাইরে থেকে দেখলে বোঝা যায় না। তারপর যা দেখলেন তাতে চোখ ছানা বড়া। ঘড়ির ঠিক পেছনের দেওয়ালের মধ্যে একটা গর্ত,
গর্তের মুখখানে খুব বেশি বড় নয়, তবে দেখলেই ভয় করে। নিশ্চিত এক মৃত্যুদূতের বাস সেখানে, যে কোনো সময় বেরিয়ে আসতে পারে, অনায়াসে নিভিয়ে দিতে পারে বিশুবাবুর জীবন প্রদীপ। তবু মনকে সাহস জোগালেন তিনি। যদি স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে বাঁচতে চান, তবে ঝুঁকি তো নিতেই হবে। উকি দিয়ে চাইলেন ভেতরে। আদৌ অন্ধকারে প্রায় কিছুই দেখা যায় না। এই মুহূর্তে তার কাছে কোনো টর্চও নেই। আরও কাছ থেকে দেখতে হবে, কিন্তু তিনি খুব ভয় পাচ্ছেন। সেটাকে আশ্রয় না দিয়ে কাজ করতে হবে। চোখটা আরও কাছে নিয়ে গেলেন গর্তটার ভেতরে। কি যেন একটা জল করছে, সমানে দ্যুতি ছড়াচ্ছে। বিশুবুর ভয়টা আরও একদম বেড়ে গেছে। তবে খানিক আনন্দও হচ্ছে, কারণ ভেতরের জিনিসটা একটা আংটি, সম্ভবত অমলের বলা সেই আংটি। গর্তের ভেতর হাত দিয়ে বের করে নিতে হবে সেটা, যদি সাপটা তখনই কামড়ে দেয়। তারপরও বিশুবাবু বুকে চরম সাহস সঞ্চয় করে নিলেন। তারপর এক লহমায় গর্তের ভেতর হাত ঢুকিয়ে আবার বের করে নিলেন। হাতের দিকে তাকিয়ে বললেন, বুঝলেন যে তিনি ভুল কাজ করেনি। আংটি তার হাতের তালুতে। প্রায় সঙ্গে সঙ্গে আবার সেই হিস শব্দ। বিশুবাবু তৎক্ষণাৎ ঘড়িটা যথাস্থানে রেখে গর্তটা যথাসম্ভব আটকে দিলেন। আংটিটা সমেত নিচে নেমে এলেন। আংটির চারপাশটা সোনার হলেও মাঝখানে একটি চমৎকার জলে হিরে বসানো। চোখ যেন ধাঁধিয়ে যায়। বিশুবাবু আংটিটা বা হাতের মধ্যমায় পরার ব্যর্থ চেষ্টা করলেন। অবশেষে কনিষ্ঠায় গিয়ে লাগলো সেটা। আর প্রায় সাথে সাথেই ঘরের মধ্যে কোথায় যেন খুট করে একটা শব্দ হলো। কিসের আওয়াজ এটা? আপন মনেই বিড়বিড়িয়ে বললেন। তারপর হঠাৎ তার আবার মনে পড়ে গেল অমলের কথা। আর তৎক্ষণাৎ সব ঘোলা জল স্বচ্ছ হয়ে গেল তার কাছে। ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়ালেন। অতি সন্তর্পণে ঠেলা দিলেন দরজার পাল্লায়। সামান্য একটু ক্যাশ শব্দ করে খানিকটা খুলল দরজা। বিশুবাবুর মনে হলো এখনই আর্কিমিডিসের মতো ইউরেকা বলে চিৎকার দিয়ে দৌড় মারেন। কিন্তু পরক্ষণেই মনে হলো এ কাজ করা ঠিক হবে না। ধৈর্য হারালে শেষে সব খোয়াতে হবে। সামনের করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা বাতি টিম করে জ্বলছে, বাকিটা আদৌ অন্ধকারে ঢাকা। তার ভেতর দিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। নিজের পায়ে শব্দও শোনা যাচ্ছে না। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো করছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। কিছু দূর যাওয়ার পর নিচে সিঁড়িতে একটা খটখট আওয়াজ। কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। বিশুবাবু তৎক্ষণাৎ দৌড়ে নিজের ঘরে ফিরে এসে দরজাটা লাগিয়ে দিলেন। খটখট আওয়াজটা তার আস্তে আস্তে তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ ভয়ে ডোক গিলতে পারলেন না। এইভাবেই অতিবাহিত হওয়ার পর আওয়াজটা আবার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রাতে আবার বেরোলেন না। উত্তেজনার প্রভাবে সারা রাত ভালো ঘুমও হয়নি। সেই সাপটা আর বেরোয়নি, সেই বাঁশির সুরও শোনা যায়নি। পরদিন সকালে যখন রোদ উঠল, তখন তার ঘুম ভাঙল। উঠেই প্রথমে দরজার কাছে গেলেন। রাতের মতোই দরজায় সামান্য ঠেলা দিলেন, কিন্তু দরজা আর খুলল না। এবার জোরে একবার ধাক্কা দিলেন, এতেও কাজ হলো না। রাতে সেই লোকটা কি তবে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল? সর্বনাশ! এবার তো পালাবার শেষ রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ঘড়ি অনুযায়ী 10টা নাগাদ সেই লোকটা খাবারের থালা নিয়ে ঘরে ঢুকল। বিশুবাবু বিছানায় শুয়েছিলেন। বিছানা থেকে উঠে গিয়ে লোকটাকে কিছু জিজ্ঞেস করার আগেই সে হনহনিয়ে বেরিয়ে গেল। বিশুবাবুর মনটা কেমন যেন করছে। এখান থেকে বের হতে পারবেন তো? দিনটা অপেক্ষার প্রহর গুনতে গুনতেই কেটে গেল। সময় যেন তার শেষ হতে চায় না। নদীর পাড়ের সেই ময়ূরপঙ্খী নৌকাটাও শেষ বিকেলে ঘাট ছেড়েছে, নদীর বুকে পাড়ি জমালো। বিশুবাবু জানালা দিয়ে চিৎকার করে ডেকেছিলেন, মাঝি মাঝি বলে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। সন্ধ্যা নামতেই মনের ভেতরে সেই উসখুসানি আরও বেড়ে গেল। রাত যত বাড়ে উত্তেজনা ততই বাড়ে। 10টার সময় খাবার এলো, তবে এবার আর কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো না। দরজার তলার ফাঁকাটা দিয়েই খাবারের থালা এগিয়ে দেওয়া হলো। তবে জল জুটল না। কোনো মতে খাওয়া কাজ সমাধা হলো। সকালের জল গ্লাসের তলায় খানিকটা ছিল, সেটা দিয়ে এক যাত্রায় চলে গেল। রাত 12টা। ঘড়িতে ঢং ঢং করে আওয়াজ হলো, আর সেই সাথে দরজা খোলার শব্দ।
দুটো মিলিয়ে ঘড়ির ঘটার শব্দ ছাড়া তেমন কিছুই বোঝা গেল না। বিশুবাবু সেই দরজা আবার খুলেছেন। দিনের বেলা হাজার চেষ্টাতেও যে দরজা খুলল না, রাতের সামান্য ঠেলা দিতেই তা খুলে গেল। এর মানে দরজা কেবল রাতেই খোলা পাওয়া যায়, তাও অসম্ভব এই আংটির জোরে। করিডোরে সেই আবছা আলোটা আজও জ্বলছে। ধীর পায়ে সামনে অগ্রসর হলেন, তারপর সিঁড়ির কাছে এলেন। আজ আর সেই লোকটা আসছে না। নিচের এই ড্রয়িং রুমটায় চলে এলেন, সেখানেও হালকা নীল আলো জ্বলছে। দেয়ালে ধরে ধরে সাজানো রয়েছে অনেকগুলো ঘড়ি। তন্নের তো দুটো ঘড়ি বেশ বড়, তবে দুটো একই আকারের, সুতরাং এর চেয়ে আরও বড় ঘড়ি হয়তো বা আছে। ঘরের পাশেই লাগু আরেকটি দরজা। সেই দরজার সামনে এসে দাঁড়ালেন বিশুবাবু। প্রায় নিঃশব্দে খুললেন সেটা। নানান ধরনের পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিশুবাবু ঘরের আবছা আলোতে হাতটাতে লাগলেন, কোথাও কোনো ঘড়ি দেখা যায় কিনা। আর তাতেই ঘটল মূল বিপত্তি। হাতটাতে গিয়ে কয়েকটা আসবাব পড়ে যায় মাটিতে, শব্দ হয় খুব জোরে, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন হাজির হলো সেই লোকটা। বিশুবাবু টুটি চেপে ধরে বললেন, তুই এখানে কেন এসেছিস আর কিভাবে আসলি? নিশ্চয়ই সেই হীরের আংটি খুঁজে পেয়েছিস। তুই কি চাস এই সময়ের খেলা থেমে যাক? আমি তা হতে দেব না, কখনো না। কোথায় সেই আংটি? এখনই ফেরত দে, নইলে আজই মেরে ফেলবো তোকে। বিশুবাবু ছাড়বার পাত্র নন। কিছুক্ষণ এভাবে ধস্তাধস্তি চলল, কিন্তু অশুভ শক্তির সাথে পেরে উঠলেন না। একসময় লোকটা তাকে মাটিতে চিৎ করে ফেলল। তারপর আঙুল থেকে যেই না আংটি খুলতে যাবে, তখন আরেক ঘটনা ঘটল। বাইরে সেই মন মাতানো বাঁশির সুর, সেটা আগের তুলনায় আরও তীক্ষ্ণ, আরও সুমধুর। সেই সুরে আরেকটা অবাক করা ঘটনা ঘটল। লোকটা বাঁশির সুরে যেন মাতাল হয়ে গেল, বিশুবাবুকে ছেড়ে দিল। তারপর নিজেই মাটিতে বসে পড়ল। বিশুবাবুর সাথে সাথে উঠে সেই ঘড়িটা খুঁজতে লাগলেন। অনেকগুলো ঘড়ি পাওয়া গেল, নানা আকৃতির ঘড়ি। বেছে বেছে 4টে বড় ঘড়ি বের করলেন। তার মধ্যে একটার আকৃতি সবচেয়ে বড়। বিশুবাবু ভাবলেন এটাই হয়তো সেই ঘড়ি, এটাকে বন্ধ করে দিতে হবে। বেশ ভারী এটা, তবুও অনেক কষ্টে সেটা ওপরে তুলে তারপর মাটিতে আছাড় দিলেন। কিচ্ছু হলো না তাতে। এখন কি হবে? কীভাবে বন্ধ করবেন সেটা? পেছনটায় উল্টে দেখলেন ঘড়ির মেশিনটা লোহার পাত দিয়ে আটকানো। বন্ধ করার কোনো পথ নেই, তবে ঠিক মাঝ বরাবর রয়েছে একটা গোল ছিদ্র। তাতে একটা কাঠি দিয়ে খোঁচা দিলেন, কোনো লাভ হলো না। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মগজে। হাতের আংটিটা খুললেন, তারপর সেটা গর্তটার ভেতরে ঢুকিয়ে সামান্য মোচড় দিতেই খুলে গেল। অজস্র কাঁটাওয়ালা চাকাগুলো দ্রুত বেগে ঘুরছে। কীভাবে বন্ধ করা যায়? আরেকটা আছাড় দিলেন, তাতেও কাজ হলো না। উপরত ঘটল বিপত্তি। সেই বাঁশির সুর থেমে গেছে, লোকটার ঘোরও কেটে গেছে। আবার এগিয়ে আসছে সে। বিশুবাবু প্রাণপণ চেষ্টা করতে লাগলেন ঘড়িটা থামাবার, সব ব্যর্থ। অবশেষে নিজের হাতটা দিয়েই থামাবার চেষ্টা করতে লাগলেন। লোকটা আরও কাছে এগিয়ে আসছে। এমন সময় ঘড়ির চাকাগুলো একটা কাঁটায় কেটে গেল। তার হাতের একটা আঙুলের খানিকটা অংশ রক্ত গড়িয়ে পড়ল ঘড়ির ভেতর। আঙুলের খানিকটা অংশ। আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। থেমে গেল ঘড়ি। আত্মচিৎকার, কেঁপে উঠল গোটা বাড়িটা। তারপর আবার সব চুপ। বিশুবাবু চিৎকার শুনে চোখ বন্ধ করে রেখেছিলেন। চোখ মেলতে দেখলেন কোথায় সেই সাজানো গোছানো পরিচ্ছন্ন সুন্দর বাড়ি, তার বদলে শত শত মাকড়সার ঝুল আর পুরো ধুলোর স্তর। স্টোর রুম থেকে ড্রয়িং রুম এসেও দেখলেন একই অবস্থা। বিশুবাবু একটা আনন্দের দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, তিনি পেরেছেন এই বাড়ির সময়ের খেলা থামিয়ে দিতে। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাইকের কাছে যেতেই দেখলেন সেটার ইঞ্জিন এখনও গরম। আসলে সময় অতিবাহিত হয়নি, সময়ের চক্রে আটকে ছিলেন তিনি। বাইকে স্টার্ট দিয়ে তিনি বাড়ির পথ ধরলেন। এ বাড়ির সময়ের খেলা বন্ধ হলেও পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আজীবন চলছে। আজও পদ্মার পাড়ে একান্তে দাঁড়িয়ে আছে সেই পুরনো রাজপ্রাসাদ। কেউ দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না।